নমস্কার, আপনাদের সকলকে আজকের ফেসবুক লাইভে স্বাগত জানাই। আপনারা যেখান থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আশা করি আপনারা সকলে সুস্থ রয়েছেন, ভালো আছেন এবং সুরক্ষিত রয়েছেন। আমি গতকাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আজকে ফেসবুক লাইভ করব এবং আপনাদের সকলকে বলেছিলাম যে আগামী 24 তারিখ শনিবার সন্ধ্যে 7টার সময় আপনাদের যে কোনো রকম প্রশ্নের জবাব আমি ফেসবুকের মাধ্যমে দেবো। টেকনোলজির মাধ্যমে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু পরিস্থিতি এমন, হৃদয় মন দুটোই ভারাক্রান্ত। আমি আশা করি আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে বিশেষ করে বাড়িতে, তারা সকলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে এবং কোভিড বিধি মেনে চলছে। আপনারা দেখেছেন সর্বসম্মতিক্রমে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কোভিডের কারণে আমাদের যা নির্বাচনী জনসভা শেষ 3-4 দিন 5 দিন শিডিউল করা ছিল সেগুলো ইতিমধ্যেই আমরা বাতিল করেছি। আমরা মনে করি মানুষের জীবন আমাদের কাছে অনেক আগে। মানুষ থাকলে রাজনীতি হবে, নির্বাচন হবে, সবই হবে, কিন্তু মানুষের জীবন আগে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ বাঁচলে, মানুষ সুরক্ষিত থাকলে বাকি জিনিসগুলো নিশ্চয়ই হবে। এবং আমি মনে করি যে প্রত্যেক নির্বাচনে যাওয়ার আগে, নির্বাচনের প্রাক্কালে যে কোনো রাজনৈতিক দল বা তার নেতার বা কর্মী সমর্থক যারাই আছে তাদের দায় দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে পড়ে মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষের প্রশ্নের জবাব দেওয়া, প্রশ্ন সম্মুখীন হয়ে মানুষের সাথে সরাসরি কথা বলা, তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো সঠিক জবাব দেওয়া। এবং সেই কারণেই আমি আজকে এসেছি আপনাদের সাথে সরাসরি কথা বলবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, নির্দিষ্ট যে কোনো প্রশ্ন আপনারা নির্দ্বিধায় আজকে আমায় করতে পারেন। যে কোনো প্রশ্ন, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক। আমি আমার ফোনটা নিয়ে বসেছি, আপনাদের প্রশ্নগুলো আমি আমার ফোনে পড়বো, কারণ আমিও আমার পেজটা খুলে বসেছি। এখানে আপনারা আমাকে যা প্রশ্ন করবেন আমি একে একে আমার সামর্থ্য, সীমাবদ্ধ ক্ষমতা, এখতিয়ার অনুযায়ী আমি নিশ্চিতভাবে চেষ্টা করব সেই প্রশ্নগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা এবং উত্তর দেওয়ার। তাই প্রথমে দেখি, প্রথমে প্রশ্ন করেছে কে? প্রথম প্রশ্ন করেছে, আমি দেখতে পাচ্ছি, দীপব্রত ব্যানার্জি। দীপব্রত বলেছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরো অনেক বিজেপি নেতা আপনাকে ক্রমাগত আক্রমণ করছেন। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি কি বলবেন? না দীপব্রত, প্রথম প্রশ্ন তোমার নিচ্ছি। অনেক ধন্যবাদ, আশা করি তুমি ভালো আছো, সুস্থ রয়েছো। এই প্রশ্নের উত্তর আমি একাধিক জায়গায় দিয়েছি। আমি বলেছি যে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাকে আমার বিরুদ্ধে কোনো রকম কোনো অভাব অভিযোগ করে বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমাকে আক্রমণ করে, সেটা আমার কাছে কোনোদিনই অভিশাপ না, সেটা আমার কাছে আশীর্বাদের মতো। দেশের প্রধানমন্ত্রীকে 22 কোটি ভারতের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সে যদি আমাকে এসে আক্রমণ করে বা রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করে বা আমাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে বা আমাকে কোনো কটু কথা বলে, আমি তাকে গুরুজন হিসেবে মনে করি এবং আমি মনে করি তার অভিযোগ, তার আক্রমণ আমার কাছে আশীর্বাদের মতো। নিশ্চিতভাবে আমি এটাও বারবার বলেছি যে তারা যে অভিযোগগুলো করছে, যদি পাবলিক ডোমেনে মানুষের সামনে নিয়ে আসতে পারে অভিযোগগুলো, আমি বেশি খুশি হব। অভিযোগ করা এক জিনিস আর অভিযোগ প্রমাণ করা আর এক জিনিস। আমি আপনাদের সকলকে বলবো যে আমার বিশেষ করে যারা সমর্থকেরা রয়েছেন বা যারা আমাকে ভালোবাসেন বা অপছন্দ যারা করেন, এই প্রশ্নগুলো প্রধানমন্ত্রী বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন করে, সিঙ্গেল উইন্ডোর কথা বলে, ভাইপো ট্যাক্সের কথা বলে, ভাতিজা রাজের কথা বলে, এগুলো আমার কাছে আশীর্বাদ। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে ভারতবর্ষের মানুষ আপনাকে ভোট দিয়ে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছে। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আর দেশে এখন তো করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, মানুষের আশা প্রত্যাশা আপনার থেকে অনেক। নির্বাচনের পরে মানুষ সুরক্ষিত হওয়ার পর আবার আমাকে আক্রমণ করবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু এখন দয়া করে মানুষের সেবায় নিজেরা কাজ করুন। মানুষের আশা প্রত্যাশা আপনাদের থেকে প্রচুর। আমরা সকলে ঐক্যবদ্ধ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি কাজ করি, আমি নিশ্চিত ভারতবর্ষ এবং বাংলা আগামী দিন করোনা মুক্ত হবে।
দ্বিতীয় প্রশ্ন করেছে শৈলেন ভট্টাচার্য। You are often called a poster child of nepotism in Bengal politics. Does coming from Banerjee household hurt your political prospects? শৈলেন, অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আশা করি তুমি ভালো আছো এবং তোমার পরিবারের সকলে সুস্থ রয়েছে। না, পরিবারতন্ত্র নিয়ে যারা অভিযোগ করে, আমি বারবার বলেছি যে রাজনৈতিক সত্তা বা পারিবারিক সত্তা দুটো সম্পূর্ণ আলাদা, এবং কারোর যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সে করতেই পারে, কিন্তু আমি তো প্রকাশ্যে জনসভায় বলেছি যে আপনারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে এই কথাগুলো না বলে আপনারা সরাসরি একটা বিল আনুন। সংসদে যারা রয়েছে, যাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যে রাজনৈতিক দলের কাছে, বিজেপির কাছে, তারা যদি একটা বিল আনে যে যে পরিবার থেকে একজন রাজনৈতিক দলে আছে সে পরিবার থেকে অন্য কোনো সদস্য আর রাজনীতিতে আসতে পারবে না। এবং শুধু রাজনীতি বলে না, আমাকে যদি তুমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি মনে করি যে কেউ যদি রাজনীতিতে থাকে সেই পরিবার থেকে অন্য কারোর বা কোনো সদস্যের পাবলিক অফিসের কোনো পোস্ট হোল্ড করাই উচিত না। যে কোনো পাবলিক অফিসের পোস্ট, সে এমপি হতে পারে, এমএলএ হতে পারে, কোনো সিভিক বডির চেয়ারম্যান হতে পারে, কোন রকম স্ট্যাচুটারি বডির চেয়ারম্যান হতে পারে, চেয়ারপারসন হতে পারে, জয়েন্ট সেক্রেটারি হতে পারে, সেক্রেটারি হতে পারে, জেনারেল সেক্রেটারি হতে পারে, ভাইস প্রেসিডেন্ট হতে পারে, যে কোনো পোস্ট। আমার মনে হয় ভারতবর্ষের সংসদে একটা বিল আনা উচিত, যে বিলে স্পষ্টত লেখা থাকবে যে ভারতবর্ষে যারা রাজনীতি করছে, যে সমস্ত সাংসদ বা মন্ত্রীরা, তাদের পরিবার থেকে আর কেউ রাজনীতি করবে না। এই বিল যদি আনে, সংসদে পাস হয়, আগামী দিন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সাংসদ হিসেবে আমি সেই বিলে পক্ষে ভোট দিয়ে আমি রাজনীতি থেকে অব্যাহত নেব। আমি তো বারবার বলেছি যে আমার পরিবার থেকে, আপনারা দেখেছেন, আপনারা অভিযোগটা করেন কেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আর আমি রয়েছে, এক পরিবার থেকে দুজন। আমি নিশ্চিতভাবে মনে করি যে আপনাদের অভিযোগগুলো সঠিক, এবং আপনাদের অভিযোগে মান্যতা দিয়েই আমি বলছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখে কথা না বলে যদি কাজের মাধ্যমে করে দেখায়, আমি বেশি খুশি হব। আপনি দেখুন, একইভাবে যারা পরিবারতন্ত্রের অভিযোগ তুলছে আমার দিকে, কারা তুলছে? বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়, তার ছেলে দুজনে রাজনীতিতে, মুকুল রয় তার ছেলে দুজনেই রাজনীতিতে, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, এক পরিবার থেকে চারজন রাজনীতিতে। তারপর পঙ্কজ সিং, রাজনাথ সিং, বাবা এবং ছেলে দুজনেই রাজনীতিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে কাজে করে দেখাতে হবে, খালি কথা দিলে হবে না। প্রিচ হোয়াট ইউ প্র্যাকটিস। আমাদের এটা করে দেখাতে হবে, এবং সংসদে আপনারা বিল আনুন। আপনারা বিল এনে সংসদে এটা চর্চার বিষয় হোক, সব রাজনৈতিক দল কথা বলুক, এবং তারপর ভোটাভুটি হোক। ভোটাভুটি হওয়ার পর আমি বলছি আপনাদের দায়িত্ব নিয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সাংসদ, কে দেবে কে না দেবে আমি জানি না, আমি তো এর পক্ষে ভোট দেবো। এরকম একটা বিল রাজনৈতিকভাবে আমার মনে হয় দেশকে অনেক এগিয়ে দেবে। সুতরাং এটা কথা না বলে এটা কাজে করা উচিত। পরের প্রশ্ন করেছে সুব্রত বিশ্বাস। Why should people vote for TMC in these upcoming elections? খুব ভালো প্রশ্ন সুব্রত, অনেক ধন্যবাদ। তুমি যথাযথ প্রশ্ন করেছো যে তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে বাংলার মানুষ কেন ভোট দেবে। আমিও যদি তোমার জায়গায় থাকতাম, এবং যে কোনো একজন অ্যাভারেজ ভোটারের মনের মধ্যে এই প্রশ্ন হওয়াই স্বাভাবিক, যে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল, সংযুক্ত মোর্চা, এত রাজনৈতিক দল, এত ক্যান্ডিডেট, কাকে ভোট দেওয়া উচিত, কাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। আমি প্রথমেই আপনাদেরকে বলি যে সুব্রত এই প্রশ্নটা করেছে, আমি জবাবটা সকলের জন্য দিচ্ছি, যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, বাস্তবায়িত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের রাজ্যে যে কথাগুলো দিয়েছিল, উন্নয়ন, রাস্তাঘাট, পরিষেবা, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা, এগুলো খালি প্রতিশ্রুতি হিসেবে আর থাকেনি, এগুলো অক্ষরে
অক্ষরে অক্ষরে আমাদের রাজ্যে বাস্তবায়িত হয়েছে। আজকে আপনারা বলুন তো, খাদ্যসাথী, কোন রাজ্যে খাদ্যসাথী বিনা পয়সায় দেওয়া হয়? বিনা পয়সায় স্বাস্থ্য, আপনি যেখানে যাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসা আপনি পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দিয়েছে। রাস্তাঘাট, আপনি একবার চোখ বন্ধ করে নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে 10 বছর আগে আমাদের পশ্চিমবাংলা কি ছিল আর 10 বছর পরে আমাদের পশ্চিমবাংলা কি হয়েছে। অন্যদিকে এক রাজনৈতিক দল আপনাদের বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে বছরে 7 বছর ক্ষমতায়, তাহলে 14 কোটি বেকারের চাকরি হওয়া উচিত। আপনি আপনার বুথে দেখুন, আপনি যে পাড়ায় আছেন সে পাড়ায় দেখুন, যে অঞ্চলের বাসিন্দা সে অঞ্চলে দেখুন। আপনারা যেখানে রয়েছেন সেখানে ভারতীয় জনতা পার্টি কটা যুবক যুবতীদের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? কানে শুনে নয়, চোখে দেখে আপনারা বিচার করুন। বাংলায় 40% বেকারত্ব কমেছে, আর ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 50% বেকারত্ব বেড়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তথ্য পরিসংখ্যান আমার কাছে রয়েছে, এবং আমি তো চ্যালেঞ্জ করেছি যে যেখানে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়তে চায় আপনারা বলুন, আমরা যাব সেখানে। যে 7 বছর আপনাদের সরকার ক্ষমতায় কি কাজ করেছে আর 10 বছর আমাদের সরকার ক্ষমতায় কি কাজ করেছে বাংলার জন্য। লড়াই হোক না, প্রতিযোগিতা হওয়া তো ভালো। কিন্তু আপনারা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, গতিধারা এই কাজগুলো তো করেছে। শুধু কানে শুনে নয়, চোখে দেখে আপনারা ভোট দিন। আর যারা এখন বলছে যে আমরা করোনার ভ্যাকসিন দেবো আগামী দিন ক্ষমতায় এলে, আপনারা দেখুন উত্তরপ্রদেশে তারা ক্ষমতায় রয়েছে, উত্তরপ্রদেশের মানুষকে এখনো পর্যন্ত বিনা পয়সায় ভ্যাকসিন দেয়নি। মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে, কর্ণাটকে ক্ষমতায় রয়েছে, তারা আসামে ক্ষমতায় রয়েছে, ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে। যে রাজ্যগুলোতে রয়েছে, একটা রাজ্যের মানুষকেও দেওয়া প্রতিশ্রুতি এরা পালন করেনি। এরা প্রত্যেক জায়গায় গিয়ে বলেছিল এই করব তাই করব, আর যখন নির্বাচন হয়ে যায় তার পরের দিন থেকে আর এদেরকে দেখতে পাবেন না, চোখে দেখতে পাবেন না। আমি আপনাদের অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছে উন্নয়নের নিরিখে আপনারা বিচার করুন। যে বাংলায় আগামী দিন আপনার পরিবারের ছোট্ট ছেলে বা মেয়ে, তারা আগামী দিন কন্যাশ্রী বা সবুজ সাথী করে সাইকেল যাবে, না উগ্র ধর্মের ভেদাভেদে নিজেদেরকে লিপ্ত করে জল্লাদের উল্লাস মঞ্চে আমাদের বাংলাকে পরিণত করবে। একদিকে জল্লাদের উল্লাস মঞ্চ, সমাজ বিরোধীদের পুণ্যভূমি, আর একদিকে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল, আর একদিকে উন্নয়নের পুণ্যভূমি। আপনি বাংলাকে কি হিসেবে দেখতে চান? এই মাটিকে আগামী দিন আপনি শান্তির মাটি হিসেবে প্রতিষ্ঠা করতে চান, না ধর্মের ভেদাভেদ করে যারা বিভিন্ন রাজ্যগুলোকে, আজকে দেখুন উত্তরপ্রদেশের কি অবস্থা, গুজরাটের কি অবস্থা, জীবিত মানুষ হাসপাতালে যাচ্ছে বেড নেই, আর মৃত মানুষ শ্মশানে যাচ্ছে পোড়ানোর জায়গা নেই। কি অবস্থা হয়েছে রাজ্যগুলোর। গুজরাট বানাতে চাইছে পশ্চিমবাংলাকে, বলছে সোনার বাংলা। সোনার গুজরাটের উদাহরণ দেখুন, কি অবস্থা। 7 কোটি লোক বসবাস করে আর 18,000 বেড, আর আমাদের বাংলায় 10 কোটি মানুষ আর বেডের সংখ্যা প্রায় 1 লক্ষ। এটাই তো পার্থক্য। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর বাংলায় ধর্মের নামে রাজনীতি করেনি। যেখানে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে নিজেদেরকে ক্ষমতায় এবং ক্ষমতার লালসায় লিপ্ত করে রাজ্যগুলোকে পিছিয়ে দিয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিকাঠামোগত উন্নয়ন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান করে আমাদের রাজ্যকে এগিয়ে দিয়েছে। এটাই তো পার্থক্য। আমি তাই আপনাকে অনুরোধ করব যে দিদি যা বলেছে, কথা দিয়ে কথা রেখেছে, এবং আগামী দিন দিদি কথা দিয়েছে যুবক যুবতীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে, দুয়ারে দুয়ারে রেশন, কাউকে আর লাইন দিয়ে রেশন নিতে হবে না, আমরা রেশন বাড়িতে পৌঁছে দেবো। দিদি কথা দিয়েছে ন্যূনতম মাসিক আয় বলে আমরা একটা প্রকল্প শুরু করব, যেখানে বাংলার 1,60,00,000 গৃহকর্তীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা, এবং আপনি যদি এসসি এসটি পরিবারের সদস্য হন, তপশিলি জাতি বা উপজাতি, দিদি বলেছে আপনাদের মাসে মাসে 1,000, বছরে 12,000 টাকা সরাসরি সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। দিদি বলেছে কৃষক বন্ধু করে আমরা যেখানে এখন 5,000 টাকা একর পিছু দিই, আগামী দিন একর পিছু 10,000 টাকা দেবো, কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার মানুষকে কেউ ভাতে বা পাতে মারতে পারবে না। দিদি কথা দিলে কথা রাখে।
আর অন্যরা কথা দিলে নির্বাচনের পর আর দেখা যায় না। তাই দেখুন ত্রিপুরার কি অবস্থা হয়েছে, উত্তরপ্রদেশে কি অবস্থা হয়েছে, সারা ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, আপনি দেখুন কি পরিস্থিতি। আপনি দেখুন মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, উত্তরপ্রদেশ, শ্মশানে জায়গা নেই, এবং কিভাবে আজকে অক্সিজেনের অভাবে মানুষকে রাস্তায় রাস্তায় পাগলের মতো দিশেহারা হয়ে ঘুরতে হচ্ছে। এটা লজ্জার আমাদের কাছে। তাই আগামী দিন যাতে আমাদের বাংলায় এই পরিস্থিতি না হয়, তাই আমাদের দিদিকে আগামী দিন বাংলার তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলার সার্বিক অগ্রগতির জন্য আমাদের সকলকে সৈনিক হিসেবে এগিয়ে আসতে হবে এই মাটির স্বার্থে। পরের প্রশ্ন করেছে শানু দাস। ষষ্ঠ পর্বের পর তৃণমূল কংগ্রেসের বিষয়ে আপনার মূল্যায়ন কি? 6টি দফার নির্বাচনের শেষে কটি আসন তৃণমূল কংগ্রেস জিতবে? আমি অ্যাস্ট্রোলজার বা গণৎকার তো নই, আমি বলতে পারবো না কত আসন জিতবে। 6 দফায় ভোট ইতিমধ্যে হয়েছে। তবে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি যে আর 2টো দফার ভোট বাকি আছে। এতদিন অপেক্ষা করলেন, আর 7টা দিন। 2 তারিখ তো ভোট বাক্স খুলবে, ফল মানুষের সামনে আসবে। তবে আমি প্রথম দিন যা বলেছি আমি আজও তাই বলছি, 2/3 বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এ নিয়ে কোনো সংশয় বা দ্বিমত নেই। তার কারণ আমি উত্তর থেকে দক্ষিণ সভা করেছি, মানুষের সাথে কথা বলেছি। মানুষের সাথে যেটুকু আমি কথা বলে বুঝতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা, ভালোবাসা, স্নেহ, সমর্থন যত দিন যাচ্ছে তত বাড়ছে। এবং 2/3 বেশি আসন নিয়ে, 2/3 অনেক বেশি হবে, 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আর যারা বলছে যে ইসবার 200 পার, 2 তারিখ দেখা হবে, 2 তারিখ কথা হবে। তারপর প্রশ্ন করেছে চয়ন চক্রবর্তী। বহু মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন, এর ফলে দল ও দলের কর্মীদের মনোবল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা ভালো প্রশ্ন। এবং এই প্রশ্নটা অনেকের মনেই রয়েছে যে অনেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছে, তাতে দল দুর্বল হয়েছে না দল আরো শক্তিশালী হয়েছে, সেই নির্দিষ্ট এলাকায় দলের কি পরিণতি হবে আগামী দিনগুলোতে। আমি প্রথমেই আপনাদের বলবো যে তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গেছে তারা কি কারণে গেছে আপনারা একটু পর্যালোচনা করে নিজেরা দেখুন কি কারণে গেছে। অনেকে টিকিট পায়নি তাই গেছে, অনেকে জানে যে দল আমাদের টিকিট দেবে না সেই জন্য গেছে, অনেকের মাথায় একটা করে দুর্নীতির কেস ঝুলছে, সারদা, নারদা, রোজ ভ্যালি, একাধিক ইডি সিবিআই এর কেস। তাই নিজেদেরকে বাঁচাতে গেছে, নিজেদের ঘাট বাঁচাতে, মাথা বাঁচাতে। সবার তো দৃঢ়তা, মানসিকতা, মনোবল এক হয় না। অনেকে সিদ্ধারা থাকে, অনেকে সিদ্ধারা বিক্রি করে দেয়। তাই যারা গেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গেছে, এবং নির্দিষ্ট এলাকায় তাদের কি পরিণতি হয় আপনারা 2 তারিখ দেখতে পাবেন। তবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যারা বিভিন্ন অভাব অভিযোগ তুলছে যে তৃণমূল কংগ্রেসে সম্মান পায়নি, তৃণমূল কংগ্রেসে কাজ করার সুযোগ হয়নি, আপনি দেখুন যারা প্রথম দিন থেকে দল করে, যাদের মাথায়, যাদের ভাবমূর্তি ভালো, যাদের মাথায় কোনো সিবিআই কেস নেই, ইডি নেই, যাদের টাকা বাঁচানোর জন্য সিবিআই, ইডি, অমিত শাহর শরণাপন্ন হতে হবে না, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসেই রয়েছে। ভালো মানুষ যারা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সৈনিক আমি যদি বলি সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এরকম ভুরি ভুরি নাম। তারা তো কেউ দল ছাড়েনি। দল ছেড়ে গেছে কারা? মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জি, এদের মাথায় একটা করে সিবিআই, একটা করে ইডি কেস ঝুলছে। এবং যখনই তারা বিজেপিতে যায় তারা একদম ধোয়া তুলসী পাতা। তৃণমূল কংগ্রেসে থাকলে এদের বিরুদ্ধে অভিযোগ, আর বিজেপিতে গেলে এরা ভালো। ওই যে আমি প্রত্যেকটা রাজনৈতিক জনসভায় বলি, কর্মী সভায় বলি, তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। তো এই তো পরিণতি, মানুষকে বোকা বানাচ্ছে। এবং এতে আমি মনে করি যে দলের কর্মীরাই দলের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি দলের সম্পদ। কোন নেতার জন্য কেউ নির্বাচন জেতে না। দলের কর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাটিতে
দাঁতে দাঁত চেপে লড়াই না করে, নিজেদের জীবন বিপন্ন করে, ঘাম রক্ত ঝরিয়ে, সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে, রুখে দিয়ে, ষড়যন্ত্র কুৎসা রুখে দিয়ে তারা যদি কাজ না করে, কোনো দলকে কেউ নির্বাচনে জেতাতে পারে না। নেতার ছবি থাকে, নেত্রীর ভাবমূর্তি থাকে, সবই ঠিক আছে, নাম থাকে, কিন্তু তার সাথে কর্মীদের পরিশ্রম, মানসিকতা, কাজ করার লড়াইয়ের দৃঢ়তা, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তৃণমূল কংগ্রেসের যে নেতা এই দল ছেড়ে সে দলে গেছে, আপনি দেখুন কোনো কর্মীরা কিন্তু যায়নি। তার কারণ কর্মীরা মানুষের সেবায় নিজেদেরকে সারা বছর আত্মনিয়োগ করে রাখে। কোভিড হোক, লকডাউন হোক, করোনা হোক, এই যে আমরা বাংলার যুবশক্তি করেছিলাম, আপনারা দেখুন নিজের জীবন বিপন্ন করে আমাদের সৈনিকেরা 10 লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে 3-4 মাসের সময়। এবং নিজেদের এলাকা, নিজেদের প্রতিবেশী, নিজেদের পাড়া, নিজেদের অঞ্চলকে কোভিড মুক্ত করার জন্য এরা নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়েছে। তাই আমি মনে করি যারা মানুষের পাশে সারা দিন থাকে, 24 ঘন্টা থাকে, দিবারাত্রি থাকে, 365 দিন থাকে, কে এলো আর কে গেল, মানুষের সেবা যিনি করেছেন, ওই বলে না, যে ছেলে বা যে ছাত্র 365 দিন পড়াশোনা করে তাকে পরীক্ষার দূরা তাকে ভাবতে হয় না। আমরা তো সারা বছর মানুষের পাশে থাকি। তাই আগামী দিন মানুষের উপরই ছেড়ে দিয়েছি, মানুষই বিচার করুক। পরের প্রশ্ন করেছে অভিজিৎ সিনা বাবু। দেশে কোভিড-19 মতো একটি ভয়াবহ অতিমারির সাথে লড়াই করছে, এই অবস্থার জন্য কে দায়ী? পশ্চিমবঙ্গ কতটা তৈরি? অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন আমি বলবো। আমি অভিজিৎ বাবুকে ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমাদের দেশে দৈনিক কেস প্রায় 3 লক্ষ ছাড়িয়েছে। 2000, 2100, 2200 করে আমরা দেশের সহনাগরিককে রোজ হারাচ্ছি। এবং তার মধ্যেও কি রাজনৈতিক দলের কি অবস্থা, আজকে আমরা সাংবাদিক বৈঠক করে বলেছি, এ সভা সমিতি চালিয়ে যাচ্ছে। মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই। এরা যে করে হোক নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে। কি করে বাংলার গদি দখল করা যায়, ক্ষমতায় আসা যায়, মানে আমার ভাবতেও অবাক লাগে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 5 দিন আগে সভা করে আসানসোলে বলছে যে এত লোক এসছে সভায়, আমার দেখে খুব ভালো লাগছে। আমরা কাকে নির্বাচিত করেছি? এবং আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন যে এই পরিস্থিতির জন্য কে দায়ী। আপনি বলুন তো, মহারাষ্ট্রে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। আপনি বলুন, দিল্লিতে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, মধ্যপ্রদেশে তো নেই, উত্তরপ্রদেশে তো তৃণমূল ক্ষমতায় নেই, গুজরাটে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। এই রাজ্যগুলো বিজেপি পরিচালনা করছে। এই রাজ্যগুলোর পরিস্থিতি দেখুন। আহমেদাবাদ সিভিল হসপিটালে 12 তারিখের আমি একটা খবরের কাগজে পড়ছিলাম যে কিভাবে ডেটা ফাজ করা হচ্ছে, নাম্বার লুকানো হচ্ছে। 12 তারিখ গুজরাটের মেডিকেল বুলেটিনে বলা হয়েছে 20 জন মারা গেছে। আর সেখানে আহমেদাবাদের একটা দৈনিক সন্দেশ বলে একটা খবরের কাগজ রয়েছে, সেখানে একটা খবর বেরিয়েছে যে ক্রিমেটোরিয়াম থেকে খালি খবর এসছে যে একটা সিভিল হাসপাতাল থেকে 65 জন মানুষকে নিয়ে গেছে, 65টা ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে একটা সিভিল হাসপাতাল থেকে। আপনি দেখুন কি পরিস্থিতি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 130 কোটি দেশের মানুষকে ভ্যাকসিন থেকে বঞ্চিত রেখে বিভিন্ন দেশে, বিশ্বের অন্যান্য দেশে ভ্যাকসিন রপ্তানি করেছে। কি দুর্ভাগ্যজনক। যারা আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলো, আপনি তাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পাঠাচ্ছেন, আপনি শ্রীলঙ্কায় ভ্যাকসিন পাঠাচ্ছেন, আপনি বাংলাদেশে ভ্যাকসিন পাঠাচ্ছেন, আপনি নেপালে ভ্যাকসিন পাঠাচ্ছেন, আপনি ভুটানে ভ্যাকসিন পাঠাচ্ছেন। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আপনি দেখুন কি পরিণতি হয়েছে আজকে আমাদের দেশের। 10 কোটির উপর ভ্যাকসিন বিদেশে রপ্তানি করেছে। করোনার প্রথম ঢেউ যখন অনেকটাই নিয়ন্ত্রণে, আপনি ধরুন সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল, দৈনিক সংখ্যা অনেক কমেছিল দুর্গাপুজোর পর থেকে। আমি যদি ধরি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 7টা মাস আমাদের কাছে সময় ছিল যে আমাদের নিজেদেরকে তৈরি করা, প্রস্তুত করা। যদি আবার
দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে বা আবার এই ভয়াবহ পরিস্থিতি হয়, তাহলে যেন আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি। তা না করে কোনো অক্সিজেন প্লান্ট তৈরি করা হলো না, টেস্টিং কিট বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, এমনকি করোনা ভ্যাকসিন যা ভারতবর্ষে তৈরি হচ্ছে সেই ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, যাতে প্রধানমন্ত্রী এবং একটা লোকের জয় জয়কার সারা বিশ্বে হয়। মানুষ এতটা স্বার্থপর হতে পারে? যে দেশের মানুষ ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করলো, তাদের সাথেই আপনি বিশ্বাসঘাতকতা করছেন, তাদেরকে বঞ্চিত রেখে আপনি পাঠিয়ে দিচ্ছেন বিদেশে ভ্যাকসিন। আর দেখুন কি বৈমাতৃসুলভ আচরণ। বলছে রাজ্য সরকারকে ভ্যাকসিন কিনতে হবে 400 টাকায়, আর কেন্দ্র সরকার ভ্যাকসিন কিনবে 150 টাকায়। আপনি আবার কেন্দ্র সরকারের নেতারা এখানে এসে রাজ্য সরকারের মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীকে বলে কাটমানি নিচ্ছে। আরে মানুষের জীবন নিয়ে তো খেলছেন আপনারা, ভ্যাকসিন থেকে কাটমানি নিচ্ছেন আপনারা। আপনি 150 টাকায় প্রকিওর করে কেন 400 টাকায়, কেন 150 টাকায় আপনারা স্টেটকে দিতে পারছেন না? কেন 400 টাকা দিয়ে স্টেট কিনবে? বাংলার মানুষ মানুষ না? মহারাষ্ট্রের মানুষ মানুষ না? আপনি বলছেন আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমি নিশ্চয়ই একমত আপনাদের সাথে, আমরা ভারতীয়, কিন্তু এই কারণে আমরা আপনাদের বহিরাগত বলি। মানুষের ফিলিংস কোনোদিন আপনারা বুঝতে পারবেন না। আপনি কেন্দ্রে রয়েছেন বলে আপনি 150 টাকায় ভ্যাকসিন কিনবেন, আর যারা রাজ্যে রয়েছে, রাজ্য সরকারও তো মানুষের ভোটে নির্বাচিত। আপনাকে 22 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2.5 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। যেই মানুষগুলো আপনাকে নির্বাচিত করেছে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছে। সেই মানুষগুলোর কোনো দাম নেই জীবনের। এই দ্বিচারিতা একটা সরকার করতে পারে? তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে এই পরিস্থিতির জন্য কে দায়ী। যেখানে আমরা নির্বাচন কমিশনকে বললাম যে মানুষের অসুবিধা হবে, আপনারা শেষের 4 দফার ভোট আলাদা আলাদা না করিয়ে 1 দফায় করান। আপনাদের যদি মনে হয় আরো কেন্দ্রীয় বাহিনী আপনারা মোতায়েন করতে চান, বুথে বুথে 4টের জায়গায় 10টা করে করান, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জীবন নিয়ে দয়া করে ছেলে খেলা করবেন না। আমাদের কথায় কোনো রকম কর্ণপাত করেনি। তার কারণ একটা রাজনৈতিক দল যদি সুযোগ পায় বেশি প্রচার করার, মানুষকে ভুল বোঝানোর, ফেক নিউজ রটানোর এবং মানুষের জীবনের সাথে ছিনিমিনি খেলার, তাদের সুবিধা হবে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তাই শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন নিয়ে নির্বাচন কমিশন খেলছে। এবং অন্যান্য রাজ্যে কি পরিস্থিতি, এবং বাংলার ল অ্যান্ড অর্ডার হোক বা স্টেট মেশিনারি, এখন তো পুরোটাই নির্বাচন কমিশনের আওতায়। রাজ্য সরকার চাইলেও কাজ করতে পারে না। তাই আমি অনুরোধ করব, এই তমসাচ্ছন্ন পরিস্থিতি থেকে যদি আমাদের মুক্তির সূর্যোদয় ঘটাতে হয়, একমাত্র বিকল্প এবং রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিন আপনারা এর বিচার সঠিকভাবে করবেন, এই বিশ্বাস আমরা রাখি। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করেছে, নিউজ রিপোর্টস শো হাউ কান্ট্রি ইজ রানিং আউট অফ অক্সিজেন, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ অক্সিজেন অ্যাভেলেবিলিটি ইন ওয়েস্ট বেঙ্গল? প্রশ্ন করেছে শুভদীপ দাস। অত্যন্ত ভালো প্রশ্ন। আপনারা জানেন যে আমি যেটা বলছিলাম একটু আগে, যে 7 মাস আমরা সময় পেয়েছিলাম। এই 7টা মাস যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারতাম বা তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিণতি বা পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আপনারা জানেন 4 দিন আগে একটা ভারতের সর্বভারতীয় সংবাদ মাধ্যম একটা খবর করেছে যে 2020 সালের এপ্রিল মাস থেকে শুরু করে 2021 সালের জানুয়ারি মাস 9,000 মেট্রিক টন, আমি আবার বলছি 900 নয়, 90 নয়, 9,000 মেট্রিক টন অক্সিজেন বিদেশে এক্সপোর্ট করেছে কেন্দ্রের সরকার। কোন রাজ্য কত অক্সিজেন পাবে এর অ্যালোকেশন করে কেন্দ্র সরকার, রাজ্য সরকার করে না। ইট ইজ আ সেন্টার সাবজেক্ট, ইট ইজ আ সেন্ট্রাল সাবজেক্ট। আপনারা বুঝুন, এই যে সেলের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যে প্রোডাকশন, সেলকে বলা হয়েছে যে আপনারা যত অক্সিজেন প্রডিউস করছেন এখন উত্তরপ্রদেশের দিকে ডাইভার্ট করুন। কালকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছে বাংলা থেকে অক্সিজেন নিয়ে গিয়ে অন্য রাজ্যে দেওয়া হচ্ছে, বাংলার কাছে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন রয়েছে। কিন্তু আপনি দেখুন যে কি পরিস্থিতি তৈরি করেছে ভারতবর্ষের, যেখানে আজকে ভারতবর্ষে অক্সিজেনের শর্টফল, অভাব, সেখানে খালি 7 মাসে 9,000 মেট্রিক টন অক্সিজেন, আমি আবার বলছি 9,000 মেট্রিক টন অক্সিজেন বিদেশে রফতানি করে পাঠিয়েছে কেন্দ্রের সরকার।
আপনি জানেন 2020 ফাইন্যান্সিয়াল ইয়ারে কত অক্সিজেন রপ্তানি করা হয়েছিল, এক্সপোর্ট করা হয়েছিল? 4500 মেট্রিক টন। তার ডবল, তার দ্বিগুণ অক্সিজেন শুধুমাত্র 7 মাসে, যেখানে ভারতবর্ষের কেন্দ্র সরকার জানতো যে দ্বিতীয়বার যদি করোনায় আক্রান্ত হয় বা সংক্রমণ ছড়ায় বা বাড়ে, আমাদের দেশে আমাদের সামলাতে লেজে গোবরে হতে হবে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেও তারা পুরো অক্সিজেনটা বিদেশে রপ্তানি করেছিল। এর দায় কার? এবং সেই জন্য আজকে শর্টফল হচ্ছে। আজকে আপনারা নিশ্চিত দেখছেন খবরে, সংবাদ পত্রিকায়, সংবাদ মাধ্যমে, খবরের চ্যানেলে, যে কোনো হসপিটালে বলছে 20 মিনিট অক্সিজেন বেঁচে আছে, কোথাও বলছে 1 ঘন্টা অক্সিজেন বেঁচে আছে, কোথাও বলছে আধ ঘন্টা অক্সিজেন রয়েছে, কোথাও বলছে 2 ঘন্টা অক্সিজেন রয়েছে। এক একটা ক্রিটিক্যাল রোগীর মিনিটে 40 থেকে 50 লিটার অক্সিজেন লাগে। এবং এর ব্যর্থতা কার? এর ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের। আপনি দেখুন 2020 সালের জুলাই মাসে যখন করোনা চলছে, তখন কেন্দ্র সরকার ঘোষণা করছে যে আমি নতুন সংসদ ভবন বানাবো 20,000 কোটি টাকা খরচা করে। এই মানুষের করের টাকা, আমার আপনার টাকা, 20,000 কোটি টাকা খরচা করে সংসদ ভবন বানাচ্ছে। 3,000 কোটি টাকা খরচা করে গুজরাটে মূর্তি বানাচ্ছে। 8,500 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী বিমান কিনছে। আপনি জানেন এই টাকাগুলো যদি অপব্যবহার এইভাবে না করতো তাহলে কটা অক্সিজেন প্লান্ট হতো? 20,000 কোটি টাকায় কমপক্ষে আমি আপনাদের বলছি 15,000 অক্সিজেন প্লান্ট হতো। 8,000 কোটি টাকায় কমপক্ষে 6,000 অক্সিজেন প্লান্ট হতো। আপনি ভাবুন কিভাবে পয়সাগুলো নষ্ট করেছে, মানুষের করের টাকা। 8,500 কোটি টাকার বিমান প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য বিদেশ থেকে কিনে আনা হয়েছে 3 মাস আগে। এই টাকাটা যদি মানুষের টিকাকরণে আমরা ব্যবহার করতাম। আত্মনির্ভর ভারতের কথা বলছে 10 লাখ কোটি টাকার প্যাকেজ দিয়েছে। 10 লাখ কোটি টাকা, সারা ভারতবর্ষে যদি 130 কোটি মানুষকে ভ্যাকসিন দেয় তাহলে 40,000 কোটি টাকা খরচা হয় না। 130 কোটি মানুষকে যদি ভ্যাকসিন দেয় কেন্দ্র সরকার তাহলেও 40,000 কোটি টাকা খরচা হয় না। আর বলছে আত্মনির্ভর ভারতের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা 10 লক্ষ কোটি টাকার প্যাকেজ করেছি। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে বলছি, আপনারা জুমলা কাকে দিচ্ছেন? মানুষের জীবন আপনাদের কাছে আগে হওয়া উচিত। সংসদ ভবন, আমি তো একজন সাংসদ, আমার তো কোনো আপত্তি নেই পুরনো সংসদ ভবনে বসতে, কি অসুবিধা আছে? আগে সংসদ ভবনের পরিকাঠামোগত উন্নয়ন দরকার না মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ? আপনার 8,500 কোটি টাকা বিমানে ঘোরা বেশি গুরুত্বপূর্ণ না মানুষের বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ? একটা 3,000 কোটি টাকা গুজরাটের মাটিতে মূর্তি করা বেশি গুরুত্বপূর্ণ না সর্দার বল্লভভাই প্যাটেলে যদি একটা অক্সিজেন প্ল্যান্ট খুলতেন বা হাসপাতাল খুলতেন তাহলে মানুষের বেশি উপকার হতো? এই টাকাগুলো কিভাবে নয়ছয় করেছে, অপচয় করেছে। এবং করোনায় আজকে ন্যূনতম এদের কোনো হুঁশ নেই এখনো কিভাবে রাজনৈতিক র্যালি করে, রাজনীতি করে মানুষকে আরো মৃত্যুমুখে ঠেলে দেওয়া যায় সেই নিয়ে এখনো দিল্লির নেতারা ব্যস্ত, এখনো আপ ডাউন করে যাচ্ছে। এর বিচার মানুষকে করতে হবে।